তাবিজগুলো হাতে নিয়ে বসে আছে আফিয়া। ভাবছেন আবিরকে কিভাবে এটা পরাবেন। অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় বের করেছেন। কাজে দেবে কিনা জানেন না তিনি। ভাবতে ভাবতে মিতুর ঘরের দরজায় এসে দাঁড়ালেন আফিয়া। বাইরে দাঁড়িয়ে হাঁক ছেড়ে ডাকলেন, মিতু, মিতু রে, আছিস নাকি? ভেতর থেকে জবাব এলো, আছি ফুপু, শুয়ে আছি, ভেতরে এসো, দরজা খোলা আছে। আফিয়া ভেতরে গিয়ে মিতুর পাশে বসলেন। মিতুকে উঠে বসার জন্য ইশারা দিলেন। মিতু উঠে বসল। তিনি বিছানায় মিতুর সামনে সবগুলো তাবিজ রাখলেন। মিতু ওনার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আফিয়া বেগম একটা তাবিজ মিতুর হাতে পরিয়ে দিতে চাইলেন। মিতু বলল, এসব কি ফুপু? এগুলো আমি একজন বাবার কাছ থেকে নিয়ে এসেছি। এই তাবিজটা তোর প্রতি আবিরকে দুর্বল করবে। একই রকম একটা তাবিজ আমারও আছে, যাতে আবির আমার কথা শোনে। মিতু একথা শুনে যন্ত্রের মতো হাত বাড়িয়ে দিল তাবিজ পরার জন্য। হেসে হেসে জিজ্ঞেস করলো, আর বাকিগুলো? বলছি, বলে মিতুকে তাবিজ পরিয়ে দিয়ে নিজেও পরে নিলেন। তারপর মিতুর হাতে দুটো তাবিজ দিয়ে বললেন, এই দুটোর একটা আমাদের পানির ট্যাঙ্কে ফেলে দিয়ে আসবি, আর আরেকটা ফেলবি মাটির যে বড় ফিল্টার আছে না বাইরে রাখা, যেটা থেকে আমরা পানি খাবার ফিল্টারটায় পানি দিই, সেটাই। খুব সাবধানে করবি। মিতু তাবিজ দুটি হাতে নিয়ে বলল, এগুলো কিসের জন্য? আফিয়া বেগম মুচকি হেসে বললেন, মেয়েটাকে বের করে দেওয়ার জন্য। মিতু আর কিছু বলল না। আফিয়া বেগমের সামনে রাখা বাকি তাবিজগুলোর দিকে একবার তাকালো। জিজ্ঞেস করতে চাইলো ওইগুলো কিসের জন্য, কিন্তু জিজ্ঞেস করলো না। তার ভিতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। তার মানে ফুপুও চায় তাকে ছেলের বউ বানাতে, তাই ওই মেয়েটাকে তাড়ানোর ব্যবস্থা করেছে। তার হাতে তাবিজ দিয়েছে যাতে আবির তার প্রতি দুর্বল হয়। মিতুর খুশি লাগছে। আবির কি এবার তার জন্য পাগল হয়ে যাবে? ভাবতে পারছে না মিতু। বারবার ঢোক গিলছে। হাঁটতে হাঁটতে পানির ট্যাঙ্কের কাছে চলে এলো সে। চতুর চোখে চারদিকে তাকিয়ে পরখ করে নিল। না, কেউ নেই। তারপর খুব সাবধানে ছোট তাবিজটা ফেলে দিল ট্যাঙ্কের ভেতর। বুকের ভেতর খুশির বন্যা বয়ে যাচ্ছে তার। এবার মাটির ফিল্টারের পালা। আফিয়া বেগম আবিরের ঘরের সামনে গিয়ে বুক টান টান করে দাঁড়ালেন। দরজা হালকা করে খোলা। শাড়ির আঁচলে তাবিজগুলো বেঁধে নিলেন হালকাভাবে, যাতে তাড়াতাড়ি বের করা যায়। সাথে করে ছোট্ট একটা লোহাও নিয়ে এলেন, তোষক আর বালিশে ছিদ্র করে তাবিজ ঢোকানোর জন্য। সন্ধ্যা 7:30 বাজতে চলল। এই সময় নিশ্চয়ই আবির ঘরে আছে। তিনি দরজায় কোনো প্রকার নক না করে রুমে ঢুকলেন। ঢুকে আপত্তিকর অবস্থায় পেলেন ছেলে আর ছেলের বউকে। আবির উপর হয়ে শুয়ে আছে, আর নোভা শুয়ে আছে তার পিঠের ওপর শরীরের ভার ছেড়ে। আফিয়া বেগমের মাথায় রক্ত উঠে গেল। মেয়েটা এত নির্লজ্জ, দরজা খোলা রেখে এসব নষ্টামি করছে। তার ছেলেটাকে একেবারে খারাপ বানিয়ে ফেলছে। আফিয়া বেগম ঘরে ঢুকেছেন, তা ওরা এখনো টের পায়নি। তিনি গর্জে উঠে বললেন, এ নির্লজ্জ মেয়ে, তোমাকে কি তোমার মা বাবা লজ্জা শরমের ব্যাপারে কিছু শেখায়নি? দরজা খোলা রেখে এখানে এমন নষ্টামি করতে তোমার লজ্জা লাগে না? বাড়িতে শাশুড়ি আছে, ননদ আছে, সেটা খেয়াল নেই? আকস্মিক ঘটনায় আবির নোভা দুজনই হতভম্ব। ছিটকে সরে পড়ল দুজন দুজনের থেকে। নোভা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে মাথা নিচু করে নিল। আবির লজ্জায় চোখ বন্ধ করে বলল, মা, নবদম্পতির রুমে নক করে আসতে হয়? তোমার মুখের ভাষা এত খারাপ আমি ভাবতেও পারছি না। মাঝে মধ্যে মনে হয় তুমি আসলেই আমার মা তো। আবির কথাগুলো ভয়ার্থভাবে বললেও আফিয়া বেগমের কাছে কথাগুলো খুব অপমানজনক লাগলো। তিনি দ্বিগুণ গর্জনে বললেন, তুই তোর মায়ের মুখে মুখে কথা বলিস? তুই ভুলে গেছিস আমি তোকে কতটা কষ্ট করে বড় করেছি? এই মেয়ের জন্য তুই আমাকে অপমান করছিস? তুই? আফিয়া বেগম এতটুকু বলে আর বলতে পারছেন না। তার গলা ধরে আসছে। তিনি নোভার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সন্ধ্যার সময় নাস্তা দিতে হয় তুমি জানো না? যাও চা বানাও আমাদের জন্য। নোভা কিছু না বলে বেরিয়ে গেল অশ্রুসিক্ত নয়নে। নোভার যাওয়ার পর আফিয়া বেগম দরজা লাগিয়ে আবিরের সামনে এসে দাঁড়ালেন। আবির চোখ তুলে তাকালো মায়ের দিকে। আফিয়া ধূপ করে ফ্লোরে বসে পড়লেন। তারপর বুক চাপড়ে কান্না শুরু করলেন। হঠাৎ ওনাকে এভাবে কাঁদতে দেখে আবিরের বুকের ভিতর হু হু করে উঠল। সে তার মায়ের পাশে বসে বলল, মা, এভাবে কেঁদো না, আমার কষ্ট হয়। তুই আমার সাথে কেন এমন করলি বাবা? তোকে বড় করতে গিয়ে আমি নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছি। তুই এমন কেন করলি আমার সাথে? আফিয়া বেগম কান্নার দমকে কথা বলতে পারছেন না। কথাগুলো বললেন কাঁদতে কাঁদতে। আবির কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আফিয়া বেগম শান্ত হলেন। চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বললেন, তুই এমন ছিলি না, তোকে ওই মেয়ে তাবিজ করেছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি ভুল বুঝছো। নোভা খুব ভালো মেয়ে। তুমি ওকে একটু সুযোগ দিয়ে দেখো। ওকে ছাড়া পরে তুমি আর কিছু বুঝবে না। চোখের সামনে ছেলের এমন পরিবর্তন দেখে আমার মন মানছে না। আমি কিছু জানি না।
আমি তোর মুল্লা চাচাকে দিয়ে ইয়াসিন সূরা লিখে একটা তাবিজ বানিয়েছি। এটা তোর হাতে দিবি। যদি এই তাবিজ পড়েও তুই আমার সাথে বেয়াদবি করতে থাকিস তাহলে আমি ভাববো তুই এমনই, তোকে মেয়েটা তাবিজ করেনি। আর যদি এটা তোর মধ্যে নমনীয়তা নিয়ে আসে তাহলে তুই নিজেই বুঝতে পারবি কেন তুই ওই মেয়েটার জন্য এত পাগল। আবির অবাক হয়ে গেল তার মায়ের কথা শুনে। সে বলল, মা, তুমি জানো আমি এসবে বিশ্বাস করি না। আমি করি। তুই এটা পারলে আমি বুঝতে পারবো তোর ব্যবহার দেখে যে তোকে কেউ কিছু করেছে কিনা। তুই নিজেও বুঝবি। যদি দেখি মেয়েটা তোকে তাবিজ করেনি তাহলে আমি ওকে মেনে নেব। বাড়ির বউ হিসেবে বরণ করে নেব তাকে। ধুমধামে অনুষ্ঠান করব। আবির কোনো কথা বলল না। সে তার মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মা কতটা অসহায় হয়ে আজ তার সাথে এভাবে কথা বলছেন। মায়ের মনটা কতটা কষ্টে ভরেছে যে আজ তার মা মাটিতে বসে বুক চাপড়ে কাঁদছেন। আসলেই তো, মা তো ওর জন্য কম কষ্ট করেননি। বিয়ে করে নেওয়ার আগে অন্তত মাকে একবার জানাতে পারত, হয়তো মা রাজি হতো। রাজি করাতে হয়তো একটু কষ্ট হতো। আবির কিছু না বলে হাত বাড়িয়ে দিল। আফিয়া বেগম কান্নার মধ্যেও হেসে দিলেন। তিনি ঠিক জানেন তার মানিক তার কথা ফেলবে না। আফিয়া বেগম হাতে তাবিজ বাঁধতে লাগলেন। আবির তখন আস্তে আস্তে বলল, নোভাকে একটু স্নেহ করো মা, ও তোমার জন্য প্রাণও দিয়ে দিবে। একটু স্নেহ করো, আমার ভালো লাগছে না। নোভা চা বানিয়ে বিস্কিটের সাথে তা পরিবেশন করলো। সবাইকে ডাকার উদ্দেশ্যে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো সবাই একে একে নিচে নেমে আসছে। আবির এসে টেবিলে বসলো। তারপর মিতু, তারপর আফিয়া। 3 কাপ চা দেখে আবির জিজ্ঞেস করলো, তুমি খাবে না? নোভা মিনমিন করে বলল, আমি চা খাই না। কথাটা শুনে ফিক করে হেসে দিল মিতু। আফিয়া বেগম গরম চোখে তাকালেন। মেয়েটা এত বোকা কেন? একটু আগে বুঝিয়ে নিয়ে এসেছেন। নোভার সাথে যেন এখন স্বাভাবিক ব্যবহার করে। এমনিতে 3 দিন পর থেকে আবির খারাপ ব্যবহার শুরু করবে। তাই উনি ঠিক করেছেন মেয়েটার সাথে ভালো ব্যবহার করবেন যাতে সন্দেহ না হয়। মিতু আফিয়ার চোখ দেখে হাসি থামিয়ে দিল। নোভা মাথা নিচু করে আছে। আফিয়া বেগম নরম সুরে বলেন, চা না খেলে দুধ খাও। রান্নাঘরে তো হাঁড়ি ভর্তি গরুর খাঁটি দুধ আছে। সন্ধ্যায় সবাই বসে খাবে আর তুমি শুধু দেখবে নাকি? যাও, 1 গ্লাস দুধ নিয়ে এসে বিস্কিট ভিজিয়ে খাও। আফিয়ার এমন আদুরে কণ্ঠ শুনে আবির একদম অবাক হয়ে গেল। সে চা খাওয়া থামিয়ে ওনার দিকে তাকালো। দেখলো তিনি নিশ্চিন্ত মনে চা খাচ্ছেন। সে নোভার দিকে তাকালো। নোভার চোখে হতভম্ব হওয়াটা পূর্ণরূপে বোঝা যাচ্ছে। আবিরের ভেতরটা প্রশান্তিতে ভরে উঠল। তার মা নোভার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। নোভা এতটাই অবাক হয়েছে যে সে নড়তেও পারছে না। এই প্রথম তার শাশুড়ি তার সাথে স্বাভাবিক সুরে কথা বলেছেন। সে ঢোক গিলে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। আফিয়া বললেন, কি ব্যাপার? দাঁড়িয়ে আছো কেন? দুধ নিয়ে এসে খেতে বসো। তারপর রাতের রান্নাটা সারতে হবে। নোভা কিছু বলল না। কাঁপা কাঁপা পদক্ষেপ ফেলে দুধ আনতে গেল। নোভার জীবনটা যেন কারো কুনজর লেগে গেছে। সে কি কারো কোনোদিন কোনো ক্ষতি করেছিল, যার ফলে তার জীবনটা এমন অতিষ্ঠ হয়ে আছে? এতদিন শাশুড়ি রাগ ছিলেন। 1 সপ্তাহ থেকে তাকে নিজের মেয়ের মতো আদর করছেন। নিজের হাতে রান্না শেখাচ্ছেন। মামাতো ননদ মিতু এখন ভাবি বলতে অজ্ঞান। নিজের কাপড় ভাঁজ করার সাথে সাথে সে নোভার কাপড়ও ভাঁজ করে রাখে। খুব সুখ এসেছে তার। এত এত সুখও এখন তার কাছে কষ্ট লাগছে। পৃথিবীর সমস্ত সুখ একদিকে থাকলেও স্বামীর দেয়া সুখের কাছে সবকিছু তুচ্ছ। গত 3-4 দিন থেকে আবিরের ব্যবহারে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করছে নোভা। এই পরিবর্তনের কথা কাউকে বলাও যায় না। আবার একজন স্ত্রী হিসেবে এটা সহ্য করাও খুব কষ্টকর। গত 3-4 দিন থেকে আবির আসরের আগে বেরিয়ে যায় আর রাত করে বাড়ি ফিরে। তারপর খাওয়া দাওয়া করে সোজা বিছানায় চলে যায়। নোভা হাতের কাজ শেষ করে এসে দেখে আবির ঘুমিয়ে পড়েছে। কিছু জিজ্ঞেস করলে বলে কাজ ছিল, টিউশনি বাড়িয়েছে সে। আগের মতো নোভার কাছে আসছে না। নতুন বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ব্যাপার থাকে, নোভা আর আবিরের মধ্যে সেই ব্যাপারটা এখন হুট করে নাই হয়ে গেছে। আবিরের এই বদলে যাওয়াটা নোভা মেনে নিতে পারছে না। এই কদিন সে কোনো কথা বলেনি। আজ মনে মনে ভেবে রেখেছে আবির ফিরলে সরাসরি কথা বলবে এই ব্যাপারে। আজকে রান্নাটা পুরোপুরি তুমি করো নোভা। আমার এক বোনের ছেলে আসবে। একটু আগেই খবর এলো। বিয়ের পরে প্রথম কোনো মেহমান আসবে। আমাদের এখানে নিয়ম, প্রথমবারের মেহমানকে বাড়ির নতুন বউ রেঁধে খাওয়ায়। আফিয়া বেগমের কথায় ভাবনার ছেদ পড়ে নোভার। সে আস্তে করে বলল, জি মা। পারবে তো? আমি একটু মিতুর মায়ের বাড়ি যেতাম মিতুকে নিয়ে। ওর নানির অবস্থা ভালো যাচ্ছে না। 3-4 দিন নাও ফিরতে পারে। আমি আবিরকে বলেছি এদিকটা সামলে নেবে ঠিক মতো। কথাটা শুনে নোভা খুশি হয়ে গেল। বাড়িতে কেউ না থাকলে আবিরের সাথে ভালোভাবে কথা বলা যাবে। অন্যরকম একটা রাত কল্পনা করে নিল রোভা। হাসি মুখে বলল, অবশ্যই পারবো মা। হুম।
বলে চলে যাচ্ছিলেন আফিয়া। নোভা পিছু ডাকল, মা, উনি কি এসে থাকবেন আজ? কে? ওই যে বললেন কে আসছে। ও, হ্যাঁ, থাকবেই তো, থাকতে তো হবেই। তারপর একটু চুপ থেকে আবার বললেন, শোনো, নুরি 1 সপ্তাহ ছুটি নিয়েছে, কাপড় চোপড় জমিয়ে রেখে দিও, আসার পর সে ধুয়ে দেবে। প্রতিদিন সকালে শুধু ঘরদোর ঝাড়ু দিও, না দিলে সেটা অশুভ হয়। বলেই আর দাঁড়ালেন না আফিয়া, নিজের ঘরে চলে গেলেন। নোভা তার কাজ করতে লাগলো। মনে মনে একটু অখুশি হলো, ভেবেছিল খালি বাড়ি পেয়ে একটু, তার হলো না। দেউলিয়া বাবার ওখান থেকে কল এসেছিল আফিয়ার কাছে। যে ছেলেটা আসার কথা ছিল সে নাকি আজ আসতে পারছে না, অন্য জায়গায় জরুরি কাজ পড়ে গেছে, আগামীকাল সন্ধ্যায় আসবে। আফিয়া বেগম ভাবলেন, তাহলে আজ আর বাড়ি থেকে যাওয়ার দরকার নেই, কাল বিকেলেই বেরোবেন না হয়। দেউলিয়া বাবা বলেছেন যে ছেলেটা আসবে সে নাকি জাদুবিদ্যায় পুরো মাস্টার, দ্রুত কাজ করে দিয়ে যাবে ছেলেটা। কিন্তু সেই কাজ করার সময় নাকি আবিরা নোভা ছাড়া বাড়িতে আর কেউ থাকতে পারবে না, তাহলে নাকি যারা থাকবে তাদের মৃত্যু হতে পারে। তাই আফিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন মৃত্যুকে নিয়ে 3-4 দিনের জন্য তার নানু বাড়ি চলে যাবেন। কাজ শেষ হলে নাকি দেউলিয়া বাবা খবর পাঠাবেন, তখনই বাড়ি ফিরবেন। মোবাইলটা হাত থেকে রেখে নিচে নেমে গেলেন আফিয়া। মেয়েটা কি কি রান্না করলো দেখে আসবেন, বেশি হলে ফ্রিজে তুলে রাখবেন কিছু, তাহলে কাল আর রান্না করতে হবে না। রান্নাঘরে গিয়ে দেখলেন নোভা অনেক কিছু রান্না করে রেখেছে। তিনি পরিমাণ মতো কিছু খাবার ফ্রিজে তুলে রাখলেন যাতে আগামীকাল রান্না না করা লাগে। খাবার অপচয় পছন্দ করেন না আফিয়া। একদিনের রান্নায় 2 দিন গেলে তো ভালোই, খাবার বাঁচল। তারপর নোভার ঘরে গিয়ে দেখলেন নোভা এশা নামাজ আদায় করছে। তিনি আর দাঁড়ালেন না, মিতুর ঘরে গেলেন। মিতুকে দেখলেন একটা লাল টুকটুকে ড্রেস পরে আছে, লাল লিপস্টিক দিয়েছে, মেয়েটা একদম আকাশের পরীর মতো দেখাচ্ছে, একটা লাল পরী। আফিয়া এগিয়ে গিয়ে মিতুর মাথায় চুমু দিলেন। সে বলল, কখন যাবে? আমি 1 ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি, তোমাকে কতবার ডাকতে গেলাম, দেখি নামাজ পড়ছো। আজ যাব না, কাল বিকেলের দিকে যাব। কেন? আমি যে রেডি হলাম। থাক না, অনেক সুন্দর দেখাচ্ছে। মিতু হাসলো। এরই মধ্যে দেখলো আবির ঘরের সামনে দিয়ে হেঁটে গেল, মনে হয় নিজের ঘরে গেছে। মিতু আফিয়াকে বলল, ভাবিকে খাবার দিতে বলো, 10টা বাজতে চলেছে, শুয়ে পড়বো খেয়ে, ঘুম পাচ্ছে আমার। আফিয়া কিছু বললেন না, বেরিয়ে নোভার ঘরে গেলেন। গিয়ে দেখলেন নোভা জায়নামাজে বসে আছে আর আবির বিছানায় বসে মোবাইলে কিছু দেখছে। আফিয়া বললেন, খাবার রেডি করো, খেয়ে ঘুমাবো, রাত বাড়ছে। নোভা বাধ্য মেয়ের মতো উঠে জায়নামাজ গুছিয়ে রাখল। আবির বলল, তুমি যাওনি? নোভা বেরিয়ে যেতে যেতে শুনল আফিয়া বলছে, না, কাল যাব, আজ ছেলেটা আসেনি, বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখেছি, কাল তোর বোর কষ্ট করে রাখতে হবে না, ছেলেটা কাল আসবে, শুধু টেবিলে সাজিয়ে খাওয়ালেই হবে। নোভার মুখে হাসি ফুটে উঠল। তার শাশুড়ি তার কত খেয়াল রাখছেন, রাতটা যেন না হয়, তাই খাবার আগেভাগেই নিজে বুঝে শুনে তুলে রেখেছেন। নোভার খুব ভালো লাগছে। রাতের খাবার টেবিলে সাজিয়ে সবাইকে ডাকল নোভা। আফিয়া আর আবির এসে খেতে বসেছেন। আফিয়া নোভাকেও বসতে বললেন। নোভা বলল, মিতু আসুক, তার সাথে বসবো। মিতু আসবে, তুমি বসো। নোভা বসল। মিতুর নাম শুনতেই আবিরের শরীরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। ইদানিং মিতুকে দেখতে তার ভালো লাগছে, মিতুর নাম, মিতুর কথা, সবকিছু তার ভালো লাগছে। হুট করে কেন এমন হচ্ছে সে জানে না। খেতে খেতে দেখলো মিতু হেঁটে আসছে, লাল পরীর মতো দেখাচ্ছে তাকে, অঙ্গময় লাল কাপড় আর রক্তাভ ওষ্ঠধর, যেন আহ্বান করছে আবিরকে। আবিরের কেমন যেন লাগতে লাগলো। মিতু সেজেছে কেন? পানি গিলল আবির। মিতু এসে বসলো ঠিক তার সামনের চেয়ারে। চোখ তুললে মিতুকে দেখা যায়। আবির নিজেকে প্রাণপণে সামলাচ্ছে। তাড়াহুড়ো করে কয়েক লোকমা খেয়ে উঠে গেল সে। নোভা শুধু দেখলো। আবির তার দিকে একবারও এখন তাকায় না, প্রয়োজন ছাড়া কথা বলে না। আচ্ছা, সে কি কোনো দোষ করেছে? রাতের খাবার শেষে সবকিছু গোছগাছ করে ঘরে গেল নোভা। দেখলো আবির লাইট নিভিয়ে শুয়ে আছে। নোভা গিয়ে লাইট জ্বালালো। সাথে সাথে আবির হাত দিয়ে চোখ ঢেকে বলল, কমন সেন্স নেই নোভা, এভাবে হুট করে লাইট জ্বালায় কেউ? তুমি উঠে বসো আবির, কথা আছে। লাইট অফ করে আসো তুমি। নোভা লাইট বন্ধ করে আবিরের পাশে গিয়ে বসলো। আবির বলল, কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না, শুয়ে পড়ো। আমি কি কোনো দোষ করেছি? নোভার কথা শুনে উঠে বসলো আবির। কেন? এই কথা কেন জিজ্ঞেস করছো? তুমি আমার সাথে কদিন থেকে কথা বলছো না ঠিক মতো, কাছে আসছো না, এসবের মানে কি? কই কথা বলছি না, এই তো বলছি। কাছে আসছো না, আদর করছো না। কথাটা শুনে আবিরের প্রচন্ড বিরক্ত লাগলো। বিরক্তিতে মাথা ধরে গেল তার। সে নোভাকে ধমকে বলল, সবসময় তোমাকে চুমাতে হবে আমার? কথাটা শুনে আঁতকে উঠল নোভা। আবিরের এই কণ্ঠস্বর সে চেনে না। কেমন রুক্ষভাবে কথা বলছে সে। এই ব্যাপারটা নিয়ে এভাবে বলতে পারলো? নোভা,
ঢোক গেলে বলল, 3-4 দিন হয়ে যাচ্ছে আমাকে কাছে ডাকছো না। আমার মনে হচ্ছে না জানি কত কত বছর এইভাবে পার করছি। ফালতু কথা বাদ দিয়ে ঘুমাও নোভা, বলে শুয়ে পড়ল আবির। তার কিছু ভালো লাগছে না, তার নোভাকে ভালো লাগছে না। যতবারই সে নোভাকে দেখছে ইচ্ছে করছে নিজের মাথা ফাটিয়ে ফেলতে। কালো চোখের নিচে কালিওয়ালা এই মেয়েটাকে সে কিভাবে বিয়ে করে আনলো? ফিগারের কোনো শেপ নেই, মুখে কোনো সৌন্দর্য নেই, তার পাশে দাঁড়ানোর মতো সৌন্দর্য নেই। আচ্ছা, তাহলে কি মায়ের কথাই ঠিক? নোভা তাবিজ করেছে আবিরকে? মা তো বলল সে টের পাবে। তাহলে কি সব সত্যি? মাই সঠিক? আবিরের চোয়াল শক্ত হয়ে এলো। আপনা আপনি একটা হাত চলে গেল অপর হাতে তাবিজের উপর। এবার বুঝতে পারছে আবির, তাকে নিশ্চয়ই কিছু একটা করেছে এই মেয়ে। তাহলে তো সে এমন করার কথা না। মৃত্যুর মতো একটা সুন্দরী মেয়েকে অবজ্ঞা করার কথা না। তাবিজটা পড়ার পর থেকেই তো মনে হয় তার মৃত্যুর জন্য ভেতরটা পুড়ছে। আল্লাহ, মা তাহলে ঠিকই বলেছে। হঠাৎ আবির অনুভব করলো নোভার নগ্ন শরীর তার খালি শরীরের উপর লুটোপুটি খাচ্ছে। মাথা একদম গরম হয়ে গেল আবিরের। সে নোভাকে প্রাণপণে একটা ধাক্কা মারল। তারপর উঠে গিয়ে ঘরের লাইট জ্বালালো। দেখলো নোভা ফ্লোরে পড়ে আছে। আবির গিয়ে টেনে তুলল তাকে। নোভার চোখে অবিশ্বাস। সে কিং কর্তব্য বিমূঢ়। ভাবতেই পারছে না এমন কিছু আবির করতে পারে। আবির দাঁত কিরমির করে বলল, তোকে একটা খারাপ গালি দিতে ইচ্ছে করছে। তুই আমাকে সত্যিই তাবিজ করেছিস, তাই না? মা তাহলে ঠিকই বলেছিল। নিজেকে দেখ, ঝুলঝুলে বুক, কোমরের কোনো শেপ নেই। আমার শরীরের সাথে ঘষাঘষি করতে তোর লজ্জা হচ্ছে না? তোর শরীরের রং দেখ আর আমার শরীরের রং দেখ। আমার কাছে আসার চেষ্টা যদি আবার করেছিস, জানে শেষ করে দেব। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল আবির। নোভা দাঁড়িয়ে রইল অশ্রুসিক্ত নয়নে। তার কান কেমন যেন চিনচিন করছে। মনে হচ্ছে এটা স্বপ্ন। এক্ষুনি ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙেই পাশে আবিরকে দেখতে পাবে। নোভা বিশ্বাস নিতে পারছে না। ভেতরটা খালি হয়ে আছে। এসব কি হলো? তার আবির তার সাথে এটা কি করলো? এসব কি বলে গেল? নোভা কাঁদতেও পারছে না। ভেতরটা কেমন যে তার ভার ভার করছে। রাত 12টায় নিজের ঘরের দরজায় ঠকঠকানি শুনে রাগ আসলো মিতুর। এত রাতে কে এসেছে? নিশ্চয়ই নোভা। তাছাড়া আর কে হবে? এই মেয়েটার জ্বালায় ইচ্ছে করছে মরেই যাক মিতু। একটুও কমন সেন্স নেই যে এবেলা মানুষ শুয়ে থাকে। আসছি বলে দরজা খুলতে গেল। দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষকে দেখে থতমত খেয়ে গেল মিতু। আবির দাঁড়িয়ে আছে। দরজা খুলতে সে হুড়মুড় করে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। মিতু বলল, আরে আবির ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? এত রাতে এখানে কেন? দরজা কেন লাগালে? আর কিছু বলতে পারল না মিতু। আবির তার এক হাতে মিতুর মুখ চেপে ধরল, আর অন্য হাতে মিতুর কোমর পেঁচিয়ে নিজের অনেক কাছে নিয়ে এলো। মিতুর চোখ বড় বড় হয়ে গেল আবিরের এমন কাণ্ড দেখে। আবির মিতুর চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিতু, তুই ঠিক বলেছিস। মা ঠিক বলেছে। নোভা সত্যিই আমাকে তাবিজ করেছে। তাহলে তোর মতো একটা পরীকে রেখে আমি কিভাবে ওকে বিয়ে করে নিয়ে আসলাম? আমার মনে আছে, ওর সাথে যখন আমার বন্ধুত্ব ছিল তখন একবার আমার জন্য মুরগির মাংস নিয়ে এসেছিল। বলেছিল সে রান্না করেছে। তারপর পুরো তরকারি দিয়ে আমাকে ভাত খাইয়েছে। সে এক লোকমাও খায়নি। আজ আমার মনে হচ্ছে সেই খাবারই হয়তো কিছু ছিল, যার কারণে আমি ওর জন্য পাগল হয়েছি। না হলে ও তো রান্না জানে না। কিভাবে রান্না করলো? নিশ্চয়ই কিছু করে নিয়ে এসেছিল। মিতু শোন, তুই এত সুন্দর করে কেন সেজেগুজে থাকিস? আমাকে মেরে ফেলবি? কদিন থেকে দেখলেই আমার বুকের ভিতর কেমন করতে থাকে। তোর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর শরীর! উফ, আমার শরীর জ্বলছে মিতু। নোভা শরীরের কাছে গেলে কেন যেন আমার বিরক্ত লাগছে। তুই সেদিন যেটা চেয়েছিলি আজকে সেটা করবি? আবির মিতুর মুখ থেকে হাত সরিয়ে নিল। মিতু কোনো কথা বলছে না। তার শরীর হিম হয়ে আছে। ফুপুর দেওয়া তাবিজ এত তাড়াতাড়ি কাজ করছে। আবির আবির একদম তার ঘরে চলে এসেছে। মিতু তো হাওয়ায় ভাসছে। সে আবিরকে বলল, আবির ভাই, তুমি ভাবিকে রেখে আসলে এত রাতে? আমি ওর কাছে যাব না মিতু। ওকে মনে হয় আমি ভালোবাসি না। এসব ও চক্রান্ত করেছে। আমার না মাথা কাজ করছে না রে মিতু। আমি ওকে কাল তার বাবার কাছে দিয়ে আসবো। ওকে দেখলে আমার রাগ উঠছে। মেরে ফেলতে ইচ্ছে করছে রে মিতু। বলতে বলতে আবির মিতুর শরীরের কাপড় খুলতে লাগলো। তার আজ মিতুকে চাই, না হলে হয়তো সে মরে যাবে। মিতু কোনো কথা বলছে না, চুপচাপ আবিরের সাথে সায় দিচ্ছে। আবির আবার বলল, নোভার কেমন ঝুলঝুলে। তুই এত সুন্দর মিতু। আমি কি পাগল হয়ে গেছি? আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও আমার মন ভরবে না। মিতু এবার হেসে দিল। খুশিতে তার মন ভরে উঠল। এই আদর, এটা পাওয়ার জন্য তার বুকের ভিতরটা মরুভূমি হয়েছিল।
আজ এত সহজে সে আবিরকে নিজের করে পাবে কল্পনাও করেনি। আবির মৃত্যুর গলায় নাক ডুবিয়ে লম্বা করে মৃত্যুর ঘ্রাণ নিল। মৃত্যু আবিরের খালি পিঠ খামচে ধরল। আবির বলল, নোভার শরীরে শুধু মশলাপাতির গন্ধ। তোর শরীরে এত মিষ্টি গন্ধ রে মৃত্যু। আমাকে পাগল করে দিলি তুই। মুহূর্তের মাঝেই কেমন বন্য হয়ে উঠল আবির। মৃত্যুর ইচ্ছে করল ভালো লাগায় মরে যেতে। আবিরকে আরো বেশি বন্য করে তুলতে লাগলো সে। রাত ৩টে পর্যন্ত ফ্লোরে একইভাবে বসে আছে নোভা। তার বারবার মনে হচ্ছিল এই বুঝি আবির আসবে, তাকে আদর করবে, বলবে ভুল হয়ে গেছে নোভা, আর এমন হবে না। কিন্তু আবির এলো না। কাঁদতে কাঁদতে শরীরটা অবশ হয়ে এসেছে নোভার। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাপড় পরে নিল। তারপর দরজার কাছে গিয়ে উকি দিল। না, কোথাও আবিরের গন্ধও নেই। নোভার বুক ভেঙে কান্না আসলো। আজকাল কোনো কষ্ট পেলেই মা বাবার কথা তার মনে পড়ে। সে দরজা বন্ধ করে এসে আবিরের পড়ার টেবিলে বসলো। বিয়ের প্রথম দিন আবির নোভাকে একটা ডায়েরি দিয়েছিল। ডায়েরিটা সে যত্ন করে রেখে দিয়েছিল। আজ খুব ইচ্ছে করছে এটাতে কিছু লিখতে। কেউ তো নেই কোনো কথা শোনার। ডায়েরিটাই না হয় শুনুক। নোভার বুকে সব যন্ত্রণার সাক্ষী না হয় সেই থাকুক। নোভা লিখতে শুরু করলো। আমি পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে ঢোকার আগ পর্যন্ত আমার একটুও ধারণা ছিল না যে জীবনের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছি। সদ্য অষ্টাদশীর ছোঁয়ায় তখন আমি আবেগের সাগরে ভাসছিলাম। প্রেমের প্রজাপতি উড়ছিল হৃদয়ের আনাচে কানাচেতে। পৃথিবীর সব যুক্তি তখন আমার ভুল মনে হতো। ঠিক মনে হতো শুধু আমার স্বামীকে। আবির ঘরে এলো ভোর 4:30টায়। এসে দেখলো রুমের লাইট অন করা আর নোভা টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। কাছে যেতেই দেখতে পেল নোভার সামনে ডায়েরি। কী সব লিখছিল। লিখতে লিখতে সেখানে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। গাধা মেয়ে। আলগোছে ডায়েরিটা হাতে নিয়ে কিছু লাইন পড়ল আবির। বিয়ের কথাগুলো লিখছিল নোভা। দেখে বিরক্ত লাগলো আবিরের। সেই ডায়েরিটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারের মধ্যে দেখা গেল না কোন দিকে গিয়ে পড়েছে। তারপর নোভাকে ডাকলো আবির। আবিরের ডাকে ধরফরিয়ে উঠে মাথা তুলল নোভা। ঘড়িতে দেখলো 5টা বাজতে চলেছে। ঝোপঝাড় থাকায় জানালা দিয়ে এখনো আলো ঢোকেনি। আবির বিছানায় শুয়ে পড়ল। নোভা আবিরের দিকে তাকালো। কেমন ফুরফুরে দেখাচ্ছে আবিরকে। নোভা মনে মনে খুশি হলো আবিরের রাগ পড়েছে। এই প্রথম হুট করে রেগে গেল ছেলেটা। হয়তো কোথাও কোনো ভুল হয়েছে তার। না হলে ও ওরকম ছেলেই না। নোভা আবিরের পাশে গিয়ে বসলো। তারপর আবিরের বুকে মাথা রাখলো। আবির মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করে ঠেলে সরিয়ে দিল নোভাকে। তারপর ধমকে উঠল। বলেছি না ঘেঁষাঘেঁষি করবে না। সমস্যা কি তোমার? কথা কানে যায় না? নোভা কাঁদো কাঁদো হয়ে বলল। আমার দোষটা বলো। বুঝতে পারছি না আমি করেছিটা কি। তুমি তৈরি থেকো নোভা। তোমাকে কাল তোমার বাসায় দিয়ে আসবো। সেই সাথে তোমার বাপকে বলে আসবো যে লিডারি না করে মেয়েকে দেখে শুনে রাখবে। ছোটা মোল্লার কাছে দৌড়াদৌড়ি করে তার মেয়ে। নোভা কিছু বুঝতে পারল না। সব কিছু গোলেমেলে লাগছে তার। সে প্রশ্ন করল, মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। এসব কি বলছো তুমি? আবির এবার উঠে বসলো। চোখ লাল করে বলল, ন্যাকা সাজিস? কিছু জানিস না? মনে আছে তোর আমাকে মুরগির তরকারি খাইয়েছিলি? কি মিশিয়েছিলি তাতে? আবির, তুমি পাগল হয়ে গেছো? চিৎকার করে উঠে দাঁড়ালো নোভা। আবির এবার হিংস্র পশুর ন্যায় উঠে দাঁড়িয়ে নোভার গলা টিপে ধরল। অবিশ্বাসে নোভার চোখে পানি এসে গেল। হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলো সে। আবির দাঁত কিরমির করে বলল, একদম চিল্লাবি না। আমার সাথে শোয়ার এত শখ হয়েছিল যে আমাকে তাবিজ করে আসতে হলো? তুই কি ভেবেছিলি তোর আগের কোনো কাহিনী আমি জানি না? তোর চাচাতো ভাইয়ের সাথে তুই যে 3 রাত এক ঘরে কাটাইছিস আমি জানি না এটা? এক নাগরে মন ভরে নাই, তাই এখন আমারে ফাঁসিয়েছিস? এই যে আমার হাতে তাবিজ দেখছিস, এটা শরীর বন্ধের তাবিজ। এটা দেওয়ার পর থেকে তোর মতো মেয়ে সব ইচ্ছা বুঝে গেছি আমি। ভালো চাস তো কাল তৈরি থাকিস। তোকে দিয়ে আসবো। না হলে এইখানে মেরে পুঁতে দিব। কেউ জানবে না। জানিস তো বাড়ির পেছন দিকে পরিত্যক্ত পুকুর আছে। ওইটার পাশে জ্যান্ত গেড়ে দিয়ে আসবো। কথাগুলো একশ্বাসে বলে নোভাকে এক প্রকার ছুঁড়ে ফেলে বিছানায় আবির। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। নোভার শরীরটা অবশ হয়ে আছে। সে নড়াচড়া করতে পারছে না। অনুভূতি সব যেন শূন্য। কেন যেন মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে মরে যাবে সে। টেবিলে তাকিয়ে দেখলো ডায়েরিটা নেই। না থাকুক, কোনো কিছুরই তো তার দরকার নেই। আবির এসব কি বলে গেল? এখনো বিশ্বাস হচ্ছে না তার। চাচাতো ভাইয়ের সাথে রাত কাটিয়েছে নোভা। এটা ওকে কে বলল? মাহফুজ। নোভার মনে পড়ল, মাহফুজ তো আবিরের বন্ধু হয়। মিথ্যা বলল আবিরকে। মাহফুজই তো সেই ভাই যে একদিন মা বাবা বাড়িতে ছিল না তখন এসেছিল। কিন্তু এক ঘরে তো ওরা থাকেনি। ভালোবাসা প্রত্যাখ্যান করায় এই কাহিনী করলো ও। নোভার খুব কান্না পেল।
একদম বুক ভাঙা কান্না। জীবনটা এত এলোমেলো কেন হয়ে গেল? জোহরের নামাজের পর আবির আফিয়া বেগমের ঘরে গেল। আফিয়া পান চিবুচ্ছিলেন। আবির মায়ের পাশে বসেই বলল, মা, তুমি মনে হয় ঠিকই বলেছিলে। তাবিজটা দেওয়ার পর থেকে আমার কাছেও মনে হচ্ছে নোভাকে আমি নিজের ইচ্ছায় নিয়ে আসিনি। এসব আমাকে দিয়ে অদৃশ্যভাবে করিয়ে নেওয়া হয়েছে। আফিয়া ছেলের কথা শুনে নড়ে চড়ে বসলেন। পানের পিক ফেললেন। তার বুক ধুকপুক করছে। এত তাড়াতাড়ি তাবিজ কাজে আসলো? তিনি বললেন, কি বলছিস বাবা? সত্যি? তোর এমন কেন মনে হচ্ছে? মা, বারবার মনে হচ্ছে আমি ভুল করেছি। আমি সুস্থ মস্তিষ্কে এই কাজটা করিনি। আফিয়া বেগমের মন প্রজাপতির ন্যায় নেচে উঠল। তিনি বললেন, তাহলে মেয়েটাকে এখানে আর এক মুহূর্ত রাখার দরকার নেই। দিয়ে আয়। ওর মা বাবা কত কান্নাই না করছে। আবির বলল, আমি খবর নিয়েছিলাম, ওরা নাকি বাসায় নেই। ওদের বাসায় তালা দেওয়া। দুদিন দেখি, যদি এর মধ্যে না আসে তাহলে ওর চাচার বাসায় দিয়ে আসবো। আফিয়া বেগমের মন কালো হয়ে গেল। তিনি এই মেয়েটাকে আর একজনও এই ঘরে দেখতে চান না। তারপরও যথাসম্ভব স্বাভাবিক থেকে বললেন, ওকে বলেছিস? বলেছি। কোনো বিগাড়ই নাই ওর। এমনভাবে চলাফেরা করছে যেন নিজের বাড়ি, নিজের ঘর। আফিয়া কিছু বললেন না। আবির উঠে চলে গেল। আফিয়া দেউলিয়া বাবার নাম্বার ডায়াল করলেন। রিং হতেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে দেউলিয়া বাবার গলা শোনা গেল, আপনার অনেক হায়াত আছে। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম। জি, দরকারি কল করেছি। আপনার টাকাটা পৌঁছাবে কিভাবে একটু বলবেন? কাজ তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলে একটু আগে এসে বলল যে বউকে বাপের বাড়ি দিয়ে আসবে। দেউলিয়া বাবার অট্ট হাসি শোনা গেল। আফিয়া খানিকটা বিচলিত বোধ করলেন। দেউলিয়া বাবা আবার বললেন, এত সহজ নাকি মা জননী? ওদি আসলেই কি ওরা মেয়েকে নিয়ে নেবে? বিয়ে করে এতদিন রেখে তারপর ফিরিয়ে দিলে কে মেনে নেয়? এটা নিয়ে বিচার বসবে, ফায়সালা হবে। তারপর আবার তোমাদেরই ঘাড়ে মেয়েকে বেঁধে দিবে বিচারকরা। আফিয়া চিন্তিত হয়ে পড়লেন। আসলেই তো, এভাবে তো উনি ভেবে দেখেননি। আসলেই তো, আমি ছেলের সাথে কথা বলবো। এখন কি করা যায়? ছেলেকে কিছু বলতে হবে না। আমি আজকে পাঠাবো আমার লোক। আজ অমাবস্যার রাত। এই রাতেই কাজের শেষ ধাপ সম্পন্ন হবে। ছেলেটা খুবই বুদ্ধিমান। এমন উপায় বের করেছে যে ওরা মেয়েকে নিজেদের কাছে রাখতে বাধ্য হবে। সকালের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে। তবে একটা কথা। জি বলুন। যাকে পাঠাচ্ছি তাকেও পারিশ্রমিক দিতে হবে যে, যেহেতু মূল কাজটা ও করেছে। আফিয়া বেগম হেসে বললেন, যা চান দেয়া হবে। শুধু আমার আপদটাকে বিদায় করে দিন। তাহলে শুনুন, রাতে ছেলেটা আসবে। তাকে আপনার পানির ফিল্টার দেখিয়ে দিবেন। খবরদার ওই ফিল্টারের পানি আপনার ছেলে আর ছেলের বউ ব্যতীত কেউ ছুঁয়েও দেখবেন না যেন। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনাকে আর আপনার ভাইজিকে বেরিয়ে যেতে হবে। ছেলেটা আসার পর তার হাতে টাকা দিয়ে বেরিয়ে যাবেন। ও টাকা হাতে না আসলে কাজ করে না। আফিয়া বেগম সবকিছু বুঝে নিলেন। আজ রান্না বান্না নেই। মাগরিবের পর চায়ের পর্ব শেষ করে নিজের ঘরে এসে শুয়েছে নোভা। আবির বেরিয়ে গেছে একটু আগে। যাওয়ার আগে নোভাকে বলে গেছে, সে এক বিছানায় নোভার সাথে থাকতে চায় না। নোভার চোখের পানিতে বালি ভিজে একাকার। হুট করে এসব কি হয়ে গেল? এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে নোভা যে কাউকে কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। আবিরকে জড়িয়ে ধরেছিল। আবির তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। নোভাকে যেন দেখতেই পারছে না আবির। আবিরের চোখের দিকে তাকালে আগের মতো আর ভালোবাসা দেখতে পায় না নোভা। ঘৃণার সাগর চোখে পড়ে তার। কাঁদতে কাঁদতে কখন যে তন্দ্রা লেগে গেল টেরই পেল না নোভা। শাশুড়ি ডাকে চোখ খুলল। মিষ্টি করে হাসছেন তার শাশুড়ি। নোভা উঠে বসল। ইস, চোখ মুখ ফুলে গেল নাকি? কাঁদতে দেখে ফেললে তো লজ্জায় মরে যাবে নোভা। সে নিচের দিকে তাকিয়ে থাকলো। আফিয়া বললেন, মেহমান এসেছেন, চায়ের ব্যবস্থা করো। আমি আর মিতু বেরিয়ে যাব। আমার ফোন এসেছে। মিতুর নানির অবস্থা খুবই খারাপ। এক্ষুনি যেতে হবে। আর যে ছেলেটা এসেছে সে আজ থাকবে। নোভা হ্যাঁ চোখ মাথা নাড়ল। আফিয়া চলে গেলেন। নোভাও ফ্রেশ হয়ে চা বানাতে রান্নাঘরে গেল। যাওয়ার সময় দেখলো ড্রয়িং রুমে একটা কম বয়সী ছেলে বসে আছে। এই তাহলে মেহমান, তার শাশুড়ির বোনের ছেলে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আবির, আর তার বুকের ওপর ঢলে আছে মিতু। আবির বলছে, তুই থেকে জানা, মা গিয়ে দেখে আসুক নানিকে। আমার আজকের রাতটা কাটবে কিভাবে? কাল যা নেশা লাগালি তুই। মিতু বলল, আমি না গেলে নানি কষ্ট পাবে আবির ভাই। না হলে তো আমারও ইচ্ছে হচ্ছে না যেতে। তোমাকে ছেড়ে এক মুহূর্ত ভালো লাগছে না। ঘরেও তোমার সাথে দুর্দণ্ড বসতে পারি না। মেয়েটাকে বের করে দাও না গো। খুব তাড়াতাড়ি দেব। ইস, ওকে দেখলে এখন লজ্জা লাগে আমার। কিভাবে করলাম আমি এটা? ওসব তো তুমি করনি, তোমাকে দিয়ে করিয়েছি। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। আবির মিতের মুখটা তুলে ধরল দু হাতে। তারপর অনেকক্ষণ ওষ্ঠদয়ের ছোঁয়ায় মাতিয়ে রাখল।
মিতু আর আফিয়া চলে গেলেন। রাতের খাবার খাওয়ার সময় আবির আগত ছেলেটার সাথে অনেক গল্প করলো। আবিরের ভাষ্য মতে সে জানেই না তার মায়ের কোনো বোনের ছেলে কুড়িগ্রামের দিকে থাকে। ছেলেটাকে মানে মুহিবকে প্রথম দেখেছে সে। মুহিব বলল সে নাকি কুয়েতে ছিল বহু বছর। খুব একটা মাখামাখি সম্পর্ক নাকি ছিল না আফিয়ার সাথে তার মায়ের। দেশে এসেছে মাস 6 হবে। একটা দরকারে এসেছিল এদিকে। তাই ভাবলো আজকে রাতটা এখানেই কাটিয়ে যাক। আরো কিছুক্ষণ গল্পগুজব করে খাওয়া শেষ করলো তারা। খাওয়া শেষ করার পর থেকে আবির মাথার মধ্যে প্রচুর যন্ত্রণা অনুভব করছিল। সে মুহিবের কাছ থেকে বিদায় নিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। খুব তাড়াতাড়ি গভীর ঘুমে তলিয়ে গেল সে। সব কাজকর্ম শেষ করে ঘরে গিয়ে নোভা দেখলো দরজা ভেতর থেকে লাগানো। কয়েকবার টোকা দিল কিন্তু আবির সাড়া দিল না। কান্না করে দিল নোভা। চোখের পানিগুলো এত অবাধ্য। আবির এমন কেন করছে তার সাথে? নোভা কয়েকবার আবিরের নাম ধরে ডাকলো। কোনো সাড়া পেল না। বেশিক্ষণ ডাকাডাকি করতে পারল না। মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। দৌড়ে মিতুর ঘরে গেল নোভা। তারপর বাথরুমে গিয়ে হড়বড় করে বমি করে দিল। শরীর একেবারে দুর্বল হয়ে গেল তার। কোনো দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এতটাই দুর্বল হলো যে দরজাটা লাগাতে ভুলে গেল। আর এই ভুলের পরিণামটা হয়ে উঠল ভয়াবহ। ঠিক রাত 2টো। হাতে একটা ভিডিও ক্যামেরা নিয়ে পা টিপে বেরোলো মহিব। আস্তে আস্তে আবিরের ঘরের সামনে গেল। তারপর সাবধানে দরজার বাইরে ছিটকে নিয়ে আটকে দিল। তারপর আস্তে আস্তে নোবার ঘরে গেল। দরজা আটকে দিল। ক্যামেরাটা যথাস্থানে রেখে বিছানার দিকে এগিয়ে গেল। নোভা কেমন হাত পা ছড়িয়ে শুয়ে আছে। পরনের কামিজ উঠে গেছে পেটের উপর। গভীর কুয়োর মতো নাভিটা কেমন যেন চোখ মেরে চাইছে। বুকের ওপর ওড়না নেই। আরে মেয়েটাকে কাপড় চোপড় কিনে দেয় না নাকি? পাজামার ঠিক মাঝখানটা ছেঁড়া। হেসে দিল মহিব। পাজামা তো খুলতেই হবে না। বোকা মেয়ে লাইট না নিভিয়ে শুয়ে পড়েছে। দরজাটাও লাগালো না। হাসতে হাসতে লাইট নিভিয়ে টিমটিমে আলোর ডিম লাইট জ্বালিয়ে দিল মহিব। তারপরে নোভার জীবনটা বিষিয়ে দিতে উদ্যত হলো সে। এই কাজের বিনিময়ে 2,50,000 টাকা নগদ হাতে পেয়েছে সে। বুদ্ধি করে কড়া ডোজের ঘুমের ওষুধ গুঁড়ো করে খাবার সময় পানির ফিল্টারে ছেড়ে দিয়েছে। ওরা খেয়ে এখন নেশাগ্রস্তের মতো ঘুমাচ্ছে। আস্তে আস্তে অন্ধকারে গিয়ে নোভার কাপড় খুলতে লাগলো মহিব। তখনই নড়ে উঠল নোভা। ভয় পেয়ে গেল মহিব। মেয়েটা নড়ছে কিভাবে? জেগেই বা কিভাবে আছে? এই ওষুধ সেবনের পর তো কেউ 5 মিনিটও জেগে থাকার কথা না। মেয়েটা কি বমি করেছিল নাকি? মনে হয় তাই করেছিল। আবির, তুমি এসেছো? আমি নড়তে পারছি না। মহিব তড়িঘড়ি করে উঠে গিয়ে ডিম লাইটও অফ করে দিল। না হলে মেয়েটার চেহারা দেখে ফেলবে। তারপর ক্যামেরার কাছে গিয়ে কী সব সেট করলো। অন্ধকারও যেন দৃশ্যটা ভালোভাবে ফুটে ওঠে। আর তারপর বেচারি নোভা বুঝতেও পারল না যে তার শরীরটাকে খুবলে খাওয়া মানুষটা আসলে কে ছিল। কি ছিল তার পরিচয়? আবির নাকি অন্য কেউ? তার ভালোবাসার আবির কি এভাবে হিংস্রতা নিয়ে তাকে ছুঁতে পারে? অনেকক্ষণ শয়তানটা নোভার শরীরটাকে খুবলানোর পর তার খেয়াল হলো খুব বড় ভুল হয়ে গেছে তার। মেয়েটা কম বয়সী। এত চাপ নিতে না পেরে একদম বেহুশ হয়ে গেছে। ভয়ে ঢোক গিলল মহিব। মরে টরে গেল নাকি? তার সাথে তো চুক্তি এমন ছিল না। চুক্তিটা ছিল সে যেন কিছু খারাপ দৃশ্য ভিডিও করে আবিরের মোবাইলে পাঠিয়ে দেয় যাতে আবির ফুঁসে ওঠে। কিন্তু মেয়েটার এই আবিরেরময় শরীর ছুঁয়ে সে পাগল হয়ে গিয়েছিল। বুঝিনি কি করেছে। মুহিব এখন কি করবে? দেউলিয়া বাবার কানে এই খবর গেলে তাকে জানে মেরে ফেলবে। দেউলিয়া বাবার কাজে কেউ একটু অবহেলা করলেই তার প্রাণ হারাতে হয়। মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না। মুহিবের ঘাম ছুটে গেল। সে কাপড় চোপড় পরে উঠে দাঁড়ালো। হাত পা কাঁপছে। নোভার গালে ঠাস ঠাস করে থাপড়াতে লাগলো। না, নড়ছে না। মরে গেল নাকি? মুহিব একটা নাম্বারে কল করলো। ওপাশ থেকে সারা আসতেই সে বলল, ভুল হয়ে গেছে মামা। কি ভুল? মাইয়াটা মারা গেছে মনে হয়। নড়াচড়া নাই, নিঃশ্বাস নিতেছে না। তারপর ওপাশ থেকে কি বলল কে জানে। মুহিব কল কেটে ক্যামেরার কাছে গেল। ভিডিওটা ঠিকমতো এডিট করে অনেকক্ষণ কাজ করে সেটা আবিরের মোবাইলে সেন্ড করে দিল। তারপর মৃত নোভাকে নাকি বেহুশ নোভাকে কাঁধে তুলে নিয়ে গেল আবিরদের বাড়ির পেছনে সে পরিত্যক্ত পুকুর পাড়ে। সারা বছরে কেউ আসে না। পরিত্যক্ত হওয়ার কারণটাও মুহিবের জানা নেই। আপাতত তাকে কাজটা সারতে হবে। নোভাকে মাটিতে শুইয়ে দিতেই নড়ে উঠল সে। মুহিব ভয় পেয়ে গেল। বেঁচে আছে। সে আবার কল করলো ওই নাম্বারে। নাম্বারটা তার মামার। বাইচা আছে মামা। আল্লাহ বাঁচাইছে। ঘরে নিয়ে যাই। কুকুরের বাচ্চা, ও বাইচা থাকলে যে তুই মরবি সে খেয়াল আছে? গায়রা দে মাটির ভিতরে। তারপর ওরাই দেয়া যাবে যে মাইয়া তোর লগে পলাইছে। মুহিব কল কেটে দিল। একটা কোদাল খুঁজে নিয়ে আসলো। তারপর খুঁড়তে লাগলো। কাঁপতে থাকা বুক দিয়ে খুঁড়তেই থাকলো সমস্ত শক্তি দিয়ে।
নোভা বিড়বিড় করতে লাগলো, কে কথা কয়? বাবা নাকি? আমাকে দেখতে আসছো? মা আসছে নাকি? বাবা? কে 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 কথা কয়? মহিব খুঁড়তে খুঁড়তে নোভাকে কুৎসিত গালি দিয়ে বলল, চুপ কর, এত বিড়বিড় করিস কেন? নোভা আবারও বিড়বিড় করলো, বাবা, বাঁচাও বাবা, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, পানি দাও। কে কথা কয়? আমারে পানি দাও। পৃথিবীর বুকে নিষ্ঠুরভাবে নোভাকে জ্যান্ত পুঁতে ফেলা হলো। আর যেন কোনো মেয়ের এভাবে প্রাণ হারাতে না হয়। সেদিন সকালবেলা আবির মোবাইলে ভিডিওটা দেখিয়ে থ মেরে বসে দিল। তাৎক্ষণিক খবর পাঠানো হলো আফিয়াকে। মিতুকে নিয়ে ফিরলেন তিনি। ঘটনাটা এভাবে ঘটবে কেউ টের পায়নি। আফিয়া ভাবলেন, মেয়েটা কি সত্যি ওই ছেলের সাথে পালিয়েছে? যাই হোক, আপদ বিদে হয়েছে এই ভালো। 5 বছর পর মিতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। আফিয়া বেগম দুরারোগ্য রোগে শয্যাশায়ী। আর আবির মানসিক রোগী হয়ে হাসপাতালে ভর্তি ছিল 1 বছর। সেখান থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে। জাদুটোনা সারা জীবন কারো ভালো করে না, কাউকে ভালো রাখে না। একবার না একবার সেটা পথ বদলায়। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এত বড় গুনাহ করে কেউ পৃথিবীর বুকে রাজত্ব করে বেড়াতে পারে না।